ক্লাসে যাচ্ছি। আজকে আমাদের আমাদের তিনটা বিষয়কে আমরা আলোচনা করব আজকে। তিনটা বিষয় আলোচনা করছি, সেটা দেখো স্ক্রিন শেয়ার হচ্ছে, স্ক্রিনে দেখো তিনটা বিষয় যেটা আলোচনা করব আজকে। আজকে আজকে কোর্স হচ্ছে আমাদের 23-23-01 কোর্স প্রিন্সিপাল মার্কেটিং 2। এটা তোমরা লিংকে পেয়ে গেছো, প্রিন্সিপাল মার্কেটিং 2 23-23-01 দ্বিতীয় অধ্যায় প্রথম লেকচার, চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন বা বন্টন প্রণালী থেকে আমরা আলোচনা করব। তোমরা স্ক্রিন শেয়ারিং এ দেখতে পাচ্ছ যে আমরা অনলাইন ক্লাস রিভিউ অফ মার্কেটিং এ আলোচ্য বিষয় শিখন ফলে দেখো তিনটে বিষয় আলোচনা হবে আজকে। বন্টন প্রণালী বলতে কি বোঝায়, বন্টন প্রণালীর কার্যাবলী বর্ণনা করো, ভোক্তা বন্টন প্রণালীর স্তরগুলো কি কি। তিনটা প্রশ্ন কিন্তু এখানে। সাধারণত বন্টন প্রণালী বলতে কি বোঝায় এইটা অনেক সময় ছোট প্রশ্ন হয়, 4 নম্বরের প্রশ্ন হয়, এবং সাথে সাথে বন্টন প্রণালীর কার্যাবলীটা একটা বড় প্রশ্ন হয়ে যায়। তো আমরা আর বন্টন প্রণালীর যে স্তরগুলো আছে এটাও অনেক সময় ছোট প্রশ্ন হয়, আবার এটা বড় প্রশ্ন করে দেয়। তো আমরা আলোচনা করব, তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমত বন্টন প্রণালী বলতে কি বোঝায়, বন্টন প্রণালী বলতে কি বোঝায় প্রথম যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব। বন্টন প্রণালী আসলে তোমরা সবাই জানো, বন্টন প্রণালী হলো যে উৎপন্ন দ্রব্য যদি যে উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন করলেই হয় না, সেটা ভোক্তার হাতে পৌঁছিয়ে দিতে হয়। ভোক্তার হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়া পদ্ধতি ব্যবহৃত হয় তাকেই বন্টন প্রণালী বা নির্গমন, বন্টন প্রণালী আর একটা নাম আছে নির্গমন পথ, তাকেই বন্টন প্রণালী বা নির্গমন পথ হিসেবে অভিহিত করা যায়। তাহলে প্রথমত কথা হলো যে বন্টন প্রণালী হলো যে উৎপাদনকারী তার পণ্যটা সরাসরি ক্রেতার হাতে পৌঁছে দিতে পারে না, কতগুলো পদ্ধতি বা প্রক্রিয়া অনুসরণ করে, যাকে কিনা বন্টন প্রণালী বা নির্গমন পথ হিসেবে বলা যেতে পারে। এখন এই নির্গমন পথে কিছু প্রতিষ্ঠান, আত্মনির্ভরশীল প্রতিষ্ঠান রয়েছে, যেমন পাইকার, খুচরা কারবারি, পরিবেশক। এই আত্মনির্ভরশীল প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই কিন্তু বন্টনের কাজগুলো হয়ে থাকে। তাহলে আমরা অন্যভাবে বলতে পারি যে উৎপাদক ও ভোগ অঞ্চলের সাথে যে সমস্ত প্রতিষ্ঠান যোগাযোগ স্থাপন করে তাদের দ্বারা সৃষ্টীয় বন্টন প্রক্রিয়াকে বন্টন ব্যবস্থা বা নির্গমন পথ বলে। আমরা বললাম যেটা বন্টন প্রণালী বলতে ক্রেতার হাত থেকে, উৎপাদনকারীর হাত থেকে ক্রেতার হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য যে পদ্ধতি বা প্রক্রিয়া ব্যবহার করা হয় তাকে বলে। কিন্তু আরো যদি একটু সুন্দর করে বলি, যেটা কিনা বন্টন প্রণালীর যে পথ রয়েছে, নির্গমন পথ রয়েছে, এই নির্গমন পথে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠান যেমন পাইকারি, খুচরা কারবারি, পরিবেশক, এই সমস্ত প্রতিষ্ঠান উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে যে সংযোগ স্থাপন করে তাকে, বা যে নির্গমন পথ তৈরি করে তাকে বন্টন ব্যবস্থা বা নির্গমন পথ বলে। তো আমরা আলোচনায় চলে গেলাম। তো এখানে একটা সংজ্ঞা আমরা দিতে পারি, সেটা ফিলিপ কোটলারে, দেখো এটা সংজ্ঞাটা এরকম। ফিলিপ কোটলারের এখানে সংজ্ঞা দেওয়া আছে, ছোট। ফিলিপ কোটলারের সংজ্ঞা দেখো এখানে, ডেফিনিশন যেটা দেওয়া আছে, অ্যাকর্ডিং টু ফিলিপ কোটলার এন্ড গ্যারি আর্নস্টাইন, দুইজনের এই সংজ্ঞাটা প্রিন্সিপাল অফ মার্কেটিং বইয়ে যেটা দেওয়া আছে, অ্যাকর্ডিং টু ফিলিপ কোটলার এন্ড গ্যারি আর্নস্টাইন। তোমরা কি দেখতে পাচ্ছ এটা? কেউ একজন রেসপন্স কর। মার্কেটিং চ্যানেল অর, আচ্ছা ঠিক আছে, আর রেসপন্স করতে হবে না। তোমরা যদি কোনো সমস্যা থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা কথা বলবে।
তো অ্যাকর্ডিং টু ফিলিপ কোটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং, marketing channel or distribution channel is a set of independent organizations involved in the process of marketing product or services available for use or consumption by the consumer or business user. অর্থাৎ বন্টন প্রণালী হচ্ছে আত্মনির্ভরশীল সংগঠনগুলোর একটি সেট যারা পণ্য বা সেবা ব্যবহার বা ভোগের জন্য সহজলভ্য সেট তোলার প্রক্রিয়ায় জড়িত। তাহলে কি আমরা সংজ্ঞায় বলেছিলাম যে বন্টন ব্যবস্থার মাঝে যে আত্মনির্ভরশীল সংগঠনগুলো থাকে তাকেই কিন্তু তাদের কাজগুলোকে আমরা কিন্তু বন্টনের কাজ বা নির্গমন পথ হিসেবে অভিহিত করি। তো এখানে ফিলিপ কোটলার বলেছেন বন্টন প্রণালী হচ্ছে আত্মনির্ভরশীল সংগঠনগুলোর একটি সেট যারা পণ্য বা সেবা ব্যবহার বা ভোগের জন্য সহজলভ্য সেট তোলার প্রক্রিয়ায় জড়িত থাকে। তাহলে উপরে আলোচনা সংজ্ঞা এবং আলোকে আমরা একটা কনক্লুশনে দাঁড়াতে পারি, আসতে পারি, যেটাকে বলা যায় পরিশেষে বলা যায় উৎপাদনকারীর উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যে সমস্ত পদ্ধতি, পথ, মাধ্যম বা সাংগঠনিক ব্যবস্থা রয়েছে তাকেই বন্টন প্রণালী বা নির্গমন পথ বলে। তাহলে আমরা উপরে আলোচনা এবং এই সংজ্ঞার আলোকে একটা কনক্লুশন আসতে পারি, যেটা হলো উৎপাদনকারীর উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর যে সমস্ত পদ্ধতি রয়েছে বা পথ রয়েছে, মাধ্যম বা সাংগঠনিক ব্যবস্থা রয়েছে তাকেই বন্টন প্রণালী হিসেবে অবহিত করা যায়। এখানে কারো কোনো কোশ্চেন আছে, বোঝার সমস্যা আছে? এক কথায় যদি আমি উত্তর চাই যে বন্টন প্রণালী বলতে কি বুঝে, এক লাইনে কেউ বলতে পারবে? কি বলতে পারবে? তাহলে আমি যে বলে দিচ্ছি, এক লাইনে যদি বলো, উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার হাতে পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত মধ্যস্থ কারবারি রয়েছে তাদের সৃষ্ট পথকে বন্টন প্রণালী বা নির্গমন পথ বলে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? বোঝা গেছে? আচ্ছা, রেসপন্স করো। আমরা নেক্সট যে টপিক রয়েছে, নেক্সট টপিকে যাব। এই বন্টন প্রণালীর নেক্সট টপিক হচ্ছে আমাদের 4 নম্বর, যেটা বন্টন প্রণালীর কার্যাবলী, চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন ফাংশন, বন্টন প্রণালীর কার্যাবলী। আমার ছবি হ্যাঁ, বন্টন প্রণালীর কার্যাবলী। তো এখানে বন্টন প্রণালীর কার্যাবলীতে সাধারণত বন্টন প্রণালীর কার্যাবলী বলতে সাধারণত বন্টন প্রণালীর কার্যাবলী বলতে নির্গমন পথের মধ্যে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদের কার্যাবলীকে বোঝায়। এই বন্টন প্রণালীর সাধারণত গুরুত্বপূর্ণ যে কাজ করে তার একটা হচ্ছে স্থানগত, সময়গত এবং মালিকানা হস্তান্তরগত উপযোগ সৃষ্টি করা। প্রথম যদি আমরা বলি যে স্থানগত উপযোগ সৃষ্টি করে, সেটা আমরা আলোচনায় আসব। সময়গত উপযোগ সৃষ্টি করে এবং মালিকানা হস্তান্তরগত উপযোগ সৃষ্টি করে। তো ফিলিপ কোটলারের মতে বন্টন প্রণালী আমরা এই 8টা কাজের কথা উল্লেখ করেছেন ফিলিপ কোটলার। তো বন্টন প্রণালীর কার্যাবলীতে আমরা 8টা কাজই আলোচনা করব। 1 নম্বর হচ্ছে তথ্য সরবরাহ। যেহেতু আমরা প্রথমে বলেছি বন্টন প্রণালীর কাজ মূলত বন্টন পথের মধ্যে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদের কাজকেই বোঝায়। তো 1 নম্বর তথ্য সরবরাহ কিভাবে করে, বন্টন প্রণালীর সদস্যরা কিভাবে তথ্য সরবরাহ করে। 2 ধরনের তথ্য সরবরাহ করে। একটা হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে তথ্য ভোক্তার কাছে যায়, আবার ভোক্তার কাছে থেকে তথ্য উৎপাদনকারীর কাছে চলে আসে। প্রথমত উৎপাদনকারীর কাছ থেকে নতুন পণ্যের বিভিন্ন ধারণা বা গবেষণার ফলাফল মধ্যস্থ কারবারিদের মাধ্যমে এটা কিন্তু ক্রেতার কাছে পৌঁছে
দেওয়া হয়। যে এটা আমরা যেটা বলেছি, উৎপাদনকারীর কাছ থেকে তথ্য মধ্যস্থ কারবারি বা বন্টন প্রণালীর সদস্যদের মাধ্যমেই কিন্তু ক্রেতার কাছে পৌঁছে যায়। পাশাপাশি ক্রেতার কাছ থেকে কিভাবে উৎপাদনকারীর কাছে তথ্য আসে? ক্রেতার রুচি, চাহিদা এবং পছন্দ দ্রুত পরিবর্তিত হয়। এই পরিবর্তনশীল চাহিদা, পছন্দ এবং রুচি সম্পর্কে যে তথ্য, পরিবর্তনশীল চাহিদা রুচি সম্পর্কে যে তথ্য বন্টন প্রণালীর সদস্যদের মাধ্যমেই কিন্তু এটা উৎপাদনকারীর কাছে পৌঁছে। তার মানে দুইটা কাজ করে তথ্য সরবরাহ করে বন্টন প্রণালীর সদস্যরা। প্রথমত উৎপাদনকারীর কাছ থেকে ক্রেতার কাছে তথ্য সরবরাহ করে, আবার ক্রেতার কাছ থেকেও তথ্য উৎপাদনকারীর কাছে সরবরাহ করে। তোমরা ক্লিয়ার বুঝতে পারছো তো? প্রথম কাজটা বুঝতে পেরেছো? যদি রিপিট করতে হয় বলবা, কারণ দুইটা কাজ করে, দুই দিক থেকে কাজ করে, ওয়ান ওয়ে না, টু ওয়ে। দেখো, উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে যাচ্ছে তথ্য বন্টন প্রণালীর সদস্যদের মাধ্যমে, আবার ভোক্তার কাছ থেকে তথ্য উৎপাদনকারীর কাছে আসছে, সেটা বন্টন প্রণালীর সদস্যদের মাধ্যমে। আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাই, বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার বা সামগ্রিকভাবে আমরা প্রসারমূলক কার্যক্রম বলতে পারি। যে বিক্রয় প্রসার করে, বিক্রয় প্রসার হলো আমাদের প্রসার মূলক অ্যাক্টিভিটি যেটা আছে, উপাদান আছে, এটা কিন্তু 3 নম্বর উপাদান। প্রথম উপাদান হলো বিজ্ঞাপন, দ্বিতীয়ত ব্যক্তি বিক্রয়, 3 নম্বর হলো বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার হলো স্বল্পকালীন উদ্দীপনা সৃষ্টি করার কাজ। যেমন তোমরা জানো যে কোনো পণ্যের মূল্য ছাড়, তারপরে মূল্য ছাড়, বিনামূল্যে বিতরণ, কুপন বিতরণ, গ্রিটিংস কার্ড বিতরণ, এই সমস্ত উদ্দীপনামূলক কাজ হলো বিক্রয় প্রসার। তো বন্টন প্রণালীর সদস্যরা কোম্পানির যখন স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা চালানোর দরকার হয়, তখন বন্টন প্রণালীর সদস্যরা নিজেরাই এই কাজগুলো করে দেয়। মানে বিক্রয় বৃদ্ধির জন্য স্বল্পকালীন উদ্দীপনা সৃষ্টির যে জন্য যে বিক্রয় প্রসারের যে অ্যাক্টিভিটিস, সেগুলো এই বন্টন প্রণালীর সদস্যরা করে বা বন্টন প্রণালীর অন্যতম কাজ হিসেবে বিবেচিত হয়। তো আমরা আলোচনা করছি কিন্তু বন্টন প্রণালীর কার্যাবলী। বন্টন প্রণালীর এখানে কিন্তু সদস্যদের সামগ্রিক কার্যাবলীটাই কিন্তু বন্টন প্রণালীর কার্যাবলী। তো আমি মনে হয় বুঝতে পেরেছি। আর তোমরা যদি তোমাদের বোঝার সমস্যা কিন্তু রেসপন্স করবা। তাহলে বিক্রয় প্রসারটা কি হচ্ছে? বন্টন প্রণালীর সদস্য হিসাবে স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধির যে প্রচেষ্টা, এটা বন্টন প্রণালীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তৃতীয় যে পয়েন্ট আছে, সামঞ্জস্য বিধান। তৃতীয় যে বিষয়টা, তোমরা কি শুনতে পাচ্ছ? আমার নেটে কোনো সমস্যা, আমার কথা কোনো সমস্যা হচ্ছে? শুনতে পাচ্ছ তোমরা? মানে নেটে বোধহয় একটু, আমি যদিও রাউটারের পাশেই বসে আছি, তারপরে একটু ইন্টারনেটের দুর্বলতা আছে, এই জন্য আমার কাছে কথাটা কেটে কেটে আসছে। তো তোমাদের যদি মেজর কোনো প্রবলেম হয় বলবো কিন্তু। শুনতে পাচ্ছ? 3 নম্বর দেখো, সামঞ্জস্য বিধান। সামঞ্জস্য বিধান হলো নির্দিষ্ট বাজারে নির্দিষ্ট ভোক্তাদের চাহিদা সৃষ্টি ও তা পূরণের জন্য উৎপাদন, পর্যায়িতকরণ, একত্রীকরণ, মোড়কীকরণ ইত্যাদি সমন্বয় সাধন করা বন্টন প্রণালীর অন্যতম কাজ। মানে একটা নির্দিষ্ট ভোক্তাদের চাহিদা সৃষ্টি ও তা পূরণের জন্য উৎপাদন করা, পণ্য উৎপাদন করা, পর্যায়িতকরণ করা, প্রমিতিকরণ করা, মোড়কীকরণ করা, সাউন্ড একটু কথা নাকি শুনতে পাচ্ছে না? হ্যালো, ক্লিয়ার শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ? জি স্যার, এতক্ষণ খুব ডিস্টার্ব দিচ্ছিল। এখন হলো, এখন পাচ্ছি। এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না। না, নেটেরই সমস্যা। এখন শুনতে পাচ্ছ তোমরা?
শুনতে পাচ্ছ? জি স্যার বলেন। স্যার আচ্ছা ঠিক এখন আছে। সামঞ্জস্য বিধানটা তাহলে দেখো আমি আবার রিপিট করছি, তৃতীয় যে পয়েন্ট যেটা সামঞ্জস্য বিধান, নির্দিষ্ট বাজারে নির্দিষ্ট ভোক্তাদের চাহিদা সৃষ্টি ও তা পূরণের জন্য পণ্য উৎপাদন, পর্যায়িতকরণ, প্রমিতকরণ, মোড়কীকরণ এই সমস্ত কাজগুলো কিন্তু বন্টন প্রণালীর সদস্যরাই করে দেয়। যেমন পণ্য উৎপাদন অনেক ক্ষেত্রে পণ্য উৎপাদনের কাজ করা, তারপরে ইনডাইরেক্টলি পণ্য উৎপাদনের কাজ করে, আমরা পরবর্তী ব্যাখ্যায় আসবো কিভাবে বন্টন প্রণালীর সদস্যরা পরোক্ষভাবে পণ্য উৎপাদনের কাজ সহায়তা করে, আমরা আলোচনায় আসবো। তো তার পর্যায়িতকরণ কাজ করা, মান নিয়ন্ত্রণের কাজ করা এবং মোড়কীকরণের কাজ, এগুলো ডিরেক্ট কিন্তু বন্টন প্রণালীর সদস্যরাই করে থাকে, অর্থাৎ একেও বন্টন প্রণালীর কাজ হিসেবে অভিহিত করা যায়। 4 নম্বর হলো সমঝোতা স্থাপন। সমঝোতা স্থাপন হলো ক্রেতা এবং বিক্রেতাদের মাধ্যমে সমঝোতা স্থাপন। ক্রেতা এবং বিক্রেতাদের মাধ্যমে পণ্য যখন ফিজিক্যালি হস্তান্তর করা হয়, তখন এর ব্যবহার বিধি, এর পণ্যের মূল্যের শর্তাবলী, বিভিন্ন ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সমঝোতা স্থাপনের কাজটাও বন্টন প্রণালীর সদস্য বিভিন্ন সদস্য করে থাকে। অর্থাৎ বন্টনের কাজ হিসেবে ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে সমঝোতা স্থাপন করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবে অভিহিত করা যায়। এটা আমরা 4 নম্বর শেষ করলাম। 5 নম্বর যেটা বলবো বস্তুগত বন্টন। আমরা প্রথম সংজ্ঞায় বলেছিলাম যে বন্টন প্রণালীর কার্যাবলী প্রথমেই বলেছিলাম যে এটা সময়গত, স্থানগত এবং মালিকানা হস্তান্তরগত কাজ করে থাকে। সেই বস্তুগত বন্টনটাই এখানে, যে বন্টন প্রণালীর সদস্যরা পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করে, পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় পণ্য, গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করে, মানে একটা পণ্য মৌসুমী পণ্য গুদামজাতকরণ করে অমৌসুমী ব্যবহারের জন্য যে উপযোগ সেটা সৃষ্টি করে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, সিজনে আমাদের কাঁচামাল, কাঁচা সবজি যেটা আলু খুব কম দামে থাকে, তো এইটা সাধারণত উৎপাদনকারীর কাছ থেকে মধ্যস্থ কারবারিরা এটা গুদামজাতকরণ কিনে নিয়ে গুদামজাতকরণ করে অমৌসুমে, যেখানে আলু যখন উৎপাদন হয় না শীতের সময়, তখন কিন্তু এটা বিক্রয়ের ব্যবস্থা করে। তাহলে আমরা কি বলছি, পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করে, গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করে, আবার মালিকানা হস্তান্তরের কাজেও, যেটা আমরা আগেই বললাম সমঝোতা স্থাপনের কাজে হেল্প করে, তো মালিকানা হস্তান্তর জনিত কাজে বন্টন প্রণালীর সদস্যরা সহযোগিতা করে থাকে। তো আমরা 5 নম্বর পয়েন্টে আলোচনা করেছি, প্রথমত তথ্য সরবরাহ, দ্বিতীয়ত বিক্রয় প্রসার, তৃতীয়ত সামঞ্জস্য বিধান, চতুর্থত সমঝোতা স্থাপন, পঞ্চম হলো বস্তুগত বন্টন, ষষ্ঠ যোগাযোগ স্থাপন, ষষ্ঠ নম্বরে যেটা হলো যোগাযোগ স্থাপন। যোগাযোগ স্থাপন হচ্ছে এমন একটা বিষয় যেটা সম্ভাব্য যে ক্রেতা, মানে ভবিষ্যৎ যে ক্রেতা, সেটা অনুসন্ধান করে এখানে, এবং সেই ক্রেতারা কি ধরনের পণ্য চায় সেই পণ্য পূরণের জন্য যথাযথ উৎপাদনকারীর সাথে যোগাযোগ স্থাপন করা ব্যবস্থাটা বন্টন প্রণালীর সদস্যরা করে থাকে। 6 নম্বর যেটা যোগাযোগ স্থাপন, যেটা সম্ভাব্য ক্রেতা, মানে সামনে সামনে যে এই পণ্যটা ক্রেতা আসবে, বর্তমান পণ্য তো থাকে, একটা পণ্যের বর্তমান ক্রেতা থাকে এবং ভবিষ্যৎ ক্রেতা থাকে, তো ভবিষ্যৎ ক্রেতাদেরকে খুঁজে বের করে এবং সেই ক্রেতাদের পণ্য সরবরাহের জন্য যোগ্য উৎপাদনকারীর সাথে যোগাযোগ স্থাপনের কাজটাও কিন্তু বন্টন প্রণালীর সদস্যরা করে থাকে। 7 নম্বর যাব হলো অর্থ সংস্থান। আমরা আগের পয়েন্টে বলেছিলাম যে কিভাবে উৎপাদনে সহায়তা করে, আমরা একটা পয়েন্টে বলেছিলাম যে বন্টন প্রণালীর সদস্যরা কিভাবে উৎপাদন সহায়তা করে। এই 7 নম্বর পয়েন্টে চলে আসবো যে অনেক সময় ছোট উৎপাদনকারী প্রতিষ্ঠান তার যে আর্থিক সামর্থ্য থাকে, সেই আর্থিক সামর্থ্য দিয়ে পরিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না, তার পক্ষে সম্ভব হয় না। এক্ষেত্রে বন্টন প্রণালীর সদস্যরা, বিশেষ করে পাইকাররা, অগ্রিম টাকা প্রদান করে উৎপাদনকারীকে। অগ্রিম টাকা প্রদান করলে উৎপাদনকারী পণ্য দেওয়ার পূর্বেই টাকা পেয়ে যাবে, উৎপাদন কাজে ত্বরান্বিত করতে পারে। অর্থাৎ পণ্য গ্রহণ করার পূর্বেই অর্থের ব্যবস্থা করে দেওয়ার ফলে
উৎপাদনকারীর পক্ষে পণ্য উৎপাদন করা সহজতর হয়। 8 নাম্বার, এই বন্টন কার্যাবলীর সর্বশেষ যে পয়েন্ট রয়েছে ঝুঁকি বহন। ঝুঁকি বহন হচ্ছে সর্বশেষ। তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ? কেটে 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 যাচ্ছে স্যার। তাহলে আমরা কেটে কেটে আসছে, তো এই নেটের জন্য হচ্ছে। আমরা তো আসলে ইন্টারনেটের। স্যার আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার। তুমি শুনতে পাচ্ছ? তো অনেককে আমি কিন্তু তোমাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। তো তোমরা আমার মনে হয় যাদের নেট দুর্বল আছে তারা কেটে কেটে শুনতে পাচ্ছ, আবার অনেকে যাদের ওয়াইফাই স্ট্রং আছে তারা কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছ। কেউ কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? রেসপন্স এখন করো। শোনা যাচ্ছে ক্লিয়ার স্যার। আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে ঝুঁকি বহনটা এরকম যে পণ্য ব্যবসার শাখা হিসেবে বন্টনের বিভিন্ন ধরনের ঝুঁকি বিদ্যমান থাকে, যেমন পণ্য পচে যাওয়ার ঝুঁকি, পণ্য পরিবহনের সময় দুর্ঘটনাজনিত ঝুঁকি। সরি, এই ধরনের ঝুঁকিগুলো কিন্তু বন্টন প্রণালীর সদস্যরাই বহন করে থাকে। অর্থাৎ উৎপাদনকারীর কাঁধে এই ঝুঁকিটা না রেখে সেটা বন্টন প্রণালীর সদস্যরা বা বন্টন প্রণালী এই ঝুঁকিগুলো গ্রহণ করে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে বা উৎপাদনকারী পণ্য উৎপাদনে ঝুঁকিমুক্ত ভাবে পরিচালিত করতে পারে। তাহলে আমরা 8টা পয়েন্ট এখানে শেষ করলাম। দ্বিতীয় যে টপিক ছিল চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন ফাংশনস, তথ্য সরবরাহ, বিক্রয় প্রসার, সামঞ্জস্য বিধান, সমঝোতা স্থাপন, বস্তুগত বন্টন, যোগাযোগ স্থাপন, অর্থ সংস্থান, ঝুঁকি বহন। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে এই টপিকের ব্যাপারে? জি না স্যার। আমরা কিন্তু নেক্সট টপিকে যাব, ভোক্তা। পরবর্তী টপিক, পরবর্তী টপিকে আমরা যাচ্ছি হলো যে ভোক্তা বন্টন প্রণালীর স্তর, লেভেল অফ ডিস্ট্রিবিউশন চ্যানেল। ভোক্তা বন্টন প্রণালীর স্তর। ভোক্তা বন্টন প্রণালীর স্তরগুলো কি কি? 3 নাম্বার যে আমাদের টপিক ছিল। সাধারণত দেখো এখানে 4টা স্তর দেখানো হয়েছে। ভোক্তা বন্টন স্তর বা বন্টন স্তর বলতে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য সামগ্রী পৌঁছানোর জন্য যতগুলো মধ্যস্থ কারবারি ব্যবহৃত হয় তাদের প্রত্যেকটিকে বন্টন স্তর বলে। দেখো নিচে লেখা আছে, চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য সামগ্রী পৌঁছানোর জন্য যতগুলো মধ্যস্থকারী ব্যবহৃত হয় তাদের প্রত্যেকটিকে বন্টন প্রণালীর স্তর বলে। মানে উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর ক্ষেত্রে যতগুলো মধ্যস্থ কারবারি বা মিডলম্যান ব্যবহৃত হয় তার প্রত্যেকটিকে বন্টন প্রণালীর স্তর বলে অভিহিত করা হয়। তো এখানে ভোক্তা বন্টন প্রণালীর 4টা স্তর আছে। দেখো, প্রথম স্তর প্রণালী 1, উৎপাদনকারী ভোক্তা, এখানে কোনো মধ্যস্থ কারবারি নাই। তাহলে এখানে আমরা কি স্তর বলবো? বন্টন স্তর, এটাকে আমরা জিরো লেভেল বলবো, যে কোনো মধ্যস্থ কারবারি নেই। লেভেল যদি বলি তাহলে জিরো লেভেল, শূন্য স্তর হিসেবে আমরা জিরো লেভেল। আমাদের 3টা জিরো লেভেল, 1 লেভেল, 2 লেভেল এবং 3 লেভেল। 4টা স্তর, কিন্তু লেভেল থেকে 0, 1, 2, 3, 4। দেখো এখানে চিত্র দেওয়া আছে। উৎপাদনকারী ভোক্তা জিরো লেভেল, কোনো মধ্যস্থ কারবারি নেই। উৎপাদনকারী খুচরা বিক্রেতা ভোক্তা, এখানে একজন মধ্যস্থ কারবারি আছে। এই স্তরে উৎপাদনকারী খুচরা বিক্রেতার কাছে পণ্য বিক্রয় করে এবং খুচরা বিক্রেতা চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যটা পৌঁছে দেয়। তাহলে এটা আমাদের 1 লেভেল বলবো। বন্টনের স্তরের 1 লেভেল আমরা হচ্ছে উৎপাদনকারীর মাঝে একজন মধ্যস্থ কারবারি, সেটা খুচরা বিক্রেতা থাকবে এবং খুচরা বিক্রেতা পণ্যটা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দিবে। 3 নম্বর হচ্ছে উৎপাদনকারী পাইকার খুচরা বিক্রেতা ভোক্তা। এটার 3 নম্বর স্তর। উৎপাদনকারীর কাছ থেকে পাইকার পণ্য ক্রয় করবে, পাইকারের কাছ থেকে খুচরা বিক্রেতা পণ্য ক্রয় করবে এবং খুচরা বিক্রেতা চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যটা বিক্রয় করবে। 3 নম্বর স্তরে আমরা যে দেখি এটা হলো 2 লেভেল, মানে 2জন মধ্যস্থ কারবারি মাঝে থাকবে। তোমরা কি বুঝতে পারছো?
হ্যাঁ স্যার বুঝতে পারছি। ক্লিয়ার, বুঝতে পারছো তো? যদি প্রশ্ন হয়, তোমরা যদি সুন্দর করে ডায়াগ্রামটা দাও এবং ব্যাখ্যাটা এইভাবে দাও, তোমাদের জন্য পড়ারও সুবিধা হবে এবং তোমরা মূলত পড়াশোনা করা একটা সর্বশেষ ধাপ হলো পরীক্ষায় কত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো ফাইনাল পরীক্ষায়, তাই নয় কি? তো তোমরা হ্যাঁ আমরা কি লেখার সময় এভাবেই ছবি এঁকে লিখবো? অবশ্যই এটা তোমরা ডায়াগ্রাম দিবা, ডায়াগ্রাম দিয়ে বক্তব্য বন্টন স্তর দিয়ে এই ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করবা। তাতে তোমার ডায়াগ্রাম দিলে ব্যাখ্যা করতে যেমন সহজে হবে, কারণ ডায়াগ্রাম দিয়ে তুমি করবা, যখন তৈরি করবে তখন মাথার মধ্যে তোমার গেঁথে যাবে যে কিভাবে এটা করতে হয়। হ্যাঁ, যে উৎপাদন যদি এটা তুমি না আচ্ছা করতে, ডায়াগ্রামটা না করতে, তাহলে কিন্তু সহজভাবে তো করতে যে উৎপাদনকারী ভোক্তা, কিন্তু উৎপাদনকারী কি ভোক্তা কিভাবে দেখো একটা বুঝতে পারতাম না। অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে কিভাবে যায়, কোনো মধ্যস্থকারী থাকে না, জিরো লেভেল যেটা প্রথম প্রণালী, বুঝতে হ্যাঁ। পেরেছো? তো আমরা 3 নম্বরে হুম, শেষ করলাম উৎপাদনকারী, পাইকারি, খুচরা বিক্রেতা, 4 ভোক্তা। নাম্বার। বোঝা গেছে? এইবার হ্যাঁ চার স্যার। নাম্বার, 4 নাম্বার আসলো উৎপাদনকারী, জবার, পাইকারি, খুচরা বিক্রেতা, ভোক্তা। তো আমার মনে হয় তোমাদের উৎপাদনকারীর সাথে পরিচয় আছে ওইভাবে, পাইকারি বিক্রেতার সাথে পরিচয় আছে, খুচরা বিক্রেতার সাথে পরিচয় আছে, ভোক্তার সাথে পরিচয় আছে। জবার সম্পর্কে তোমাদের বোধহয় ওইভাবে ধারণা নেই। জবার একটা ইংরেজি শব্দ, কিন্তু এটা ইংরেজিটা বাংলার মধ্যে অ্যাডাপ্ট হয়ে গেছে, মানে বাংলা হিসেবে এই জবারটাকে গ্রহণ করে নেওয়া হয়েছে। তো জবার কি সেটা আমরা বলছি যে জবারটা আসলে কি। জবারটা হলো আসলে এক ধরনের সমন্বয়কারী, যেটা উৎপাদনকারী এবং পাইকারের মাঝে সমন্বয় করে। মানে উৎপাদনকারী এবং পাইকারের মাঝে কিন্তু থাকে, দেখো চিত্র দেখেছো, সমন্বয় করে যায় তারাই জবার। এই জন্যই জবার। এটাকে ব্রোকার না বলে জবার বলছে, বুঝতে পেরেছো? আচ্ছা। কিছু বলতে চায়? কেউ জি স্যার। সময় কিছু বলতে চাও? আচ্ছা, বলতে চাই না, আমি বুঝতে পারছি। আচ্ছা, তোমার কিন্তু হ্যান্ড ওঠানো আছে বোধহয়, লোয়ার হ্যান্ড, হাত উঠাইছো, বলতে চাও কিছু? আচ্ছা ঠিক আছে, যদি কোশ্চেন থাকে করবা, ঠিক আছে। তো আমরা জবারকে, জবারকে 4 নম্বর যে চ্যানেল, যেটা উৎপাদনকারীর থেকে জবারের কাছে যায়, জবার পাইকারের কাছে পণ্য বিক্রয় করে, পাইকার খুচরা বিক্রেতার কাছে পণ্য বিক্রয়, এবং খুচরা বিক্রেতা আলটিমেট কনজিউমার বা চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে থাকে। এই হলো তোমাদের সর্বশেষ স্তর। তো জবার সম্পর্কে আমরা বললাম যে জবার হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা কিনা অনেকটা ব্রোকারের মতো কাজ করে এবং উৎপাদনকারী এবং পাইকারের মাঝে সমন্বয়ক হিসেবে কাজ করে, এবং সেই জবার পাইকারের কাছে পণ্য বিক্রয় করে, পাইকার খুচরা বিক্রেতার কাছে করে, খুচরা বিক্রেতা ভোক্তার কাছে বিক্রয় করে। তো তোমাদের 3টা টপিক সম্পর্কে কোনো কথা আছে বলতে পারো? জি না স্যার, বুঝতে পেরেছি সব। সব বুঝতে পেরেছো? কেমন লাগছে তোমাদের অনলাইন ক্লাস? হ্যাঁ ভালোই হচ্ছে, একটু ভাই নেটের প্রবলেম হয়, কিন্তু বাকি সব ভালো সব ভালো লাগছে। হচ্ছে। ভালো লাগছে যেহেতু বাড়িতে বসে করতে পারছো ক্লাসগুলো। শুধু ভালো হ্যাঁ লাগলেই হ্যাঁ হবে না হ্যাঁ। কিন্তু। তো আমি স্ক্রিন শেয়ার থেকে বাইরে চলে আসলাম, সে থেকে চলে আসলাম, তোমাদের সাথে আমার 1-2 মিনিট সময় নেব। বাইরে চলে আসলাম। তোমরা সবগুলো কয়জন ছিল আজকে? 7 জন। হ্যাঁ, তো 6 জন, 6 জন কিন্তু কম, অনেক কম। 9 জন থাকো সাধারণত থার্ড ইয়ারে, তোমাদের সব মেসেজ দেওয়া আরো ছিল তো 4-5 দিকে কষ্ট করে চলে গেল। লেকচার শিট তৈরি করলাম সারা রাত করে, আর তোমরা ক্লাসটা করলে না, তাহলে কেমন হলো বলো? বন্ধুদের সাথে তোমাদের গ্রুপে আছে, আমরা তো যোগাযোগ করছি, পাশাপাশি তোমরা যোগাযোগ করবা, ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। এখন তো বাসায় বসে ক্লাসে অ্যাটেন্ড করা যায়, হ্যাঁ। ভার্সিটিতে কেউ জানে না, তারপরে অনলাইনে আসতেছে, এটাই আমাদের কাছে মানে ভাল লাগতেছে। অনলাইনে আসতেছে কিভাবে? 80 জন স্টুডেন্টের মধ্যে যদি 7 জন আসো, তাহলে কিভাবে? তোমরা তো আসছো, তাদের সমস্যা কি? যদি আমরা সমস্যাগুলো খুঁজবো, না না অন থাকবে, ভিডিও অন করো না, এই অপশন কথা বলছো তো এখানে একটা যে ক্লাসের বাইরে একটা কথা বলবো তোমাদের, সেটা হচ্ছে যে তোমরা তো ভর্তি হয়েছো সবাই নাকি?
ভর্তি হয়েছে না? স্যার যারা ভর্তি নাই তারা ভর্তি হয়ে নিবে এবং ভর্তির সময় স্যার আমি ভর্তি হয়েছি। যারা হয়েছে তো হয়েছে, আর যারা ভর্তি হওয়া নাই তারা অন্তত 2-3 মাসের বেতন সহ ভর্তিটা হয়ে যাবে। আমরা কিন্তু বিপদে আছি। আমি কলেজ মানে অনেক স্টাফ আছে, টিচার আছে, যে ইন্টারনাল বেতন হয় যেটা, সেটা কিন্তু আমরা খুব সমস্যার মধ্যে আছি। তোমাদের প্রেশার দিচ্ছি না, কিন্তু তোমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে এই কাজগুলো কিন্তু করে নিবে। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাস তোমরা রুটিন পেয়েছো তো? রুটিন